তো উনি দেখুন ঋদ্ধিকে রোদে যাচ্ছে দেখে উনি নিজে ছাতা দিয়ে ধরলেন নিজে থেকে এসে। যদিও আমরা একটু মুরগি হয়েছি, কিনে একটু বেশি টাকা নিয়ে নিয়েছি আমাদের থেকে। আমার পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে মেন টেম্পল কমপ্লেক্সটা, মানে আইল্যান্ডের মধ্যে, যেটা আমরা টিকিট কেটে এলাম। 100,000 বলেছিল, এখন লাস্টে 50,000-এ রাজি হয়েছে। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন এপিসোডে রোমিং বংয়ে। যেমন দেখেছিলেন আমরা প্রথম এপিসোডে দেখিয়েছিলাম আমরা ব্যাঙ্গালোর থেকে মুম্বাই হয়ে এসেছিলাম হানয়, ভিয়েতনামে। সেখানে আমরা হোমস্টেতে চেক ইন করেছি ওল্ড কোয়ার্টার্সে। তো আমাদের এপিসোডটা ওখানেই শেষ হয়েছিল, লাস্ট এপিসোডটা ওখানে শেষ করেছিলাম রুম ট্যুর দিয়ে। আমরা আপাতত বেরিয়েছি এখন একটু হানয় এক্সপ্লোর করতে। খুব খিদে পেয়েছে সবারই, একটু কিছু খাবো আগে। তো দেখছি এখানে লোকাল স্ট্রিট ফুড কী পাওয়া যায় যেটা সবাই খেতে পারি আমরা, সেরকম কিছু খেয়ে আমরা এখন প্ল্যান করছি একটা কোথাও দেখার কিছু, কোথাও যদি একটা সাইট সিন করা যায় হাঁটাহাঁটি করে কাছাকাছির মধ্যে, সেটা করে আমরা এখন আবার ফিরে আসবো আমাদের হোমস্টেতে। প্রচণ্ড বিজি রাস্তা বাবা, কনজাস্টেড জায়গা। তো সেখানে ফিরে আসবো আমরা আমাদের হোমস্টেতে, এসে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর আমরা আবার একটু ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায় প্ল্যান আছে নতুন করে বেরোনোর। আপাতত ঘরে বসে ভালো লাগছিলো না, এক্ষুনি এসে ভাবলাম কিছু খেতে তো হবেই, খেয়ে আসি। আর খাওয়ার সাথে সাথে একটু ঘুরেও আসি আশপাশটা। ভাষাটা বড্ড সমস্যা, ইংলিশ খুব কম লোক বোঝে আর বলে, বোঝে তাও কিছু লোক, কিন্তু বলে খুব কম। তো আমরা খাবার খেতে বেরিয়েছিলাম, এখন সবই দেখছি অলমোস্ট বন্ধর দিকে, সবাই বলছে 4টের সময় আসতে। তো আমরা একটা আর বোঝাতেও পারছি না যে কী খেতে চাইছি। ওরা খালি বলছে যে 4টের সময় আসুন, 4টের সময় আসুন। আর গুগল ট্রান্সলেটটা আমার ফোনে এখন কাজ করছে না, ইন্টারনেটের জন্য না কিসের জন্য বুঝতে পারছি না। তো মমিতার ফোন থেকে ট্রান্সলেট করে করে দেখছিলাম। তো একজন দোকানের লোকাল একজন মহিলা, মেয়েই বলো, বাচ্চা বেশি বয়সও না, স্কুল কলেজে পড়ে হয়তো, সে এসে নিজে ইংলিশ জানে, সে নিজে এসে অ্যাপ্রোচ করে আমাদের বললো কি আপনাদের হেল্প লাগবে। তো আমি বললাম হ্যাঁ, একটু হেল্প করলে সুবিধা হয়, ইংলিশ কথা বলছিল। তো এতক্ষণ ধরে উনি আমাদের হেল্প করে দিলেন। তো আপাতত আমরা 3টে রাইস প্যাকেট নিয়েছি, ঋদ্ধির জন্য চিকেন নিয়েছি, আমাদের জন্য এগ নিয়েছি আর চিকেন নিয়েছি মিক্স করে, কারণ বুঝতে পারছি না কোনটা স্পাইসি হবে, ও তো স্পাইসি খেতে পারবে না। তো সেই জন্য এখন মিক্স করে নিয়েছি। আর জল কিনলাম। তো সব পেমেন্ট ওই মহিলাই আমাদের করিয়ে দিলেন, বলে ওদের সঙ্গে কথা টথা বলে করিয়ে দিলেন। এটা করে আমরা আপাতত নিয়ে যাচ্ছি এখন হোমস্টের দিকে। প্রচণ্ড গরম বাইরে, ঋদ্ধি আর পারছে না, ও এখন ঘুমাবে একটু, আর ওকে বেশি প্রেশার দেওয়াটা উচিতও না। এখন আমরাও গিয়ে খেয়ে নিয়ে আমরা আপাতত শোবো, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলের দিকে বেরোবো রোদটা একটু পড়লে। আমরা রোদে হেঁটে যাচ্ছিলাম, সেখানে একজন বয়স্ক মহিলা যাচ্ছিলেন উনি ছাতা নিয়ে। তো আমরা টুপি কেনা হয়নি এখন আমাদের, আর ছাতা আমরা আনতে ভুলে গেছি। তো উনি দেখুন ঋদ্ধিকে রোদে যাচ্ছে দেখে উনি নিজে ছাতা দিয়ে ধরলেন নিজে থেকে এসে। ঋদ্ধি ছাতার তলায় ছাওয়ায় যাচ্ছে। লোকজন সত্যি খুব হেল্পফুল, মানে নিজের থেকে এসে হেল্প করার লোক খুব কম থাকে সব জায়গাতে। উনি নিজে থেকে এসে বললেন যে বাচ্চাটা রোদে যাচ্ছে, ছাতাটা ধরে দিচ্ছি আমি। তো উনি ছাতাটা ধরে দিয়েছে, তখন ঋদ্ধি ছাতার তলায় যাচ্ছে ছাওয়াতে। এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ম্যাটার করে জানেন তো, মানে সব জায়গাতে গিয়ে মানুষকে আপন করে নেওয়া সবাই পারে না। এই জিনিসগুলো সত্যিই খুব ম্যাটার করে, আমাদের এগুলো শেখা উচিত ভারতীয় হিসেবে। আমি বলছি না ভারতীয়রা খারাপ, ভারতীয়রাও অনেক জায়গাতে হেল্প করেন, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা হেল্প করতে চান না। একটু হেল্প করে দিলে, বিশেষ করে যারা বাইরে থেকে আসে, ভাষার একটু প্রবলেম, তাদেরকে হেল্প করে দিলে ঘুরতে বেরিয়ে একটু সুবিধাই হয়। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে আবার। আমরা এই ফিরলাম আমাদের হোমস্টেতে, বাইরে অসম্ভব গরম। আমরা খাবার নিয়ে এলাম একবারে, ঋদ্ধি তো খাবার না খেয়ে ঘুমিয়ে গেছে, এত ঘুম পেয়েছিল।
আমরা খাবার নিলাম যেখান থেকে দুটো, যেরকম বললাম আপনাদের আস্তে আস্তে, দুটো এগ কারি নিয়েছি আর একটা চিকেন কারি নিয়েছি। সবই ব্লান্ট লাগছিলো দেখে, তো বোঝাতে পারছি না যে স্পাইসি নন স্পাইসি এরকম কিছু বোঝাতে পারছি না। তবু যে মহিলা হেল্প করলেন আমাদের, উনি কিছুটা ওদের বুঝিয়েছে, জানি না কী দিয়েছে, খেলে বুঝতে পারবো সেটা। আপাতত খাবো এখন, আমি আর মমিতা খাবো। ঋদ্ধি তো ঘুমিয়ে গেছে, ওকে উঠলে খাওয়াবো। ওর জন্যই তাড়াতাড়ি করে বেরোলাম আমরা, যাতে ও একটু খেয়ে ঘুমোতে পারে। তো আপাতত ঘুমিয়ে কাদা হয়ে গেছে ঋদ্ধি একদম। উঠুক, ওকে খাওয়াবো। আর খাবারের ওখানে আমাদের বিল হলো 80,000 ভিয়েতনামিজ ডং। তো আমি কনভার্ট করে দেখলাম ওই অ্যারাউন্ড 333 টাকা 40 টাকার মতন পড়ছে। তো এই টাকা খরচা পড়লো। আর আমরা জল কিনলাম, জলে আমাদের খরচা পড়লো ক বোতল, 4 বোতল জল কিনলাম না, 4 বোতল জল কিনলাম। তো জলে আমাদের খরচা পড়লো ওখানে ইন্ডিয়ান কারেন্সিতে আমি হিসেব করে দেখলাম 163 টাকার মতন, বড় বোতল জলই কিনেছি। তো এই মোটামুটি খরচা। তো আমাদের বিকেলবেলা এটিএম থেকে একটু টাকাও উইথড্র করতে হবে। এক্সচেঞ্জ যেটা করেছি ওটা তো আছে, প্লাস এখানে মোস্টলি ক্যাশে ট্রানজ্যাকশান হয়, ইউপিআই আছে, তবে কোন অ্যাপ ইউজ করতে হবে সেটা বুঝতে পারছি না। আমি আমাদের হোমস্টের ওনারকে জিজ্ঞেস করে আমি ইনফরমেশানটা আপনাদের দিয়ে দেবো, আপনারাও ইউজ করতে পারবেন তাহলে সেটা। তো আপাতত খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নিই, প্রচণ্ড টায়ার্ড আমরা সবাই। আমরাই বেরোলাম আমাদের হোমস্টে থেকে। আগে তিনজনের 3টে টুপি কিনলাম, যা রোদ বাইরে আর প্রচণ্ড গরম, কালকে আমাদের লাগবে। যদিও আমরা একটু মুরগি হয়েছি, কিনে একটু বেশি টাকা নিয়ে নিয়েছি আমাদের থেকে। প্রথম দিন আজকে হতেই পারে এটা, আমরা কেউ এক্সপিরিয়েন্স নই, কারেন্সিটা কনভার্ট করতে মাইন্ডে একটু সময় লেগে যাচ্ছে। আর এখানে যে ভিড়, রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। তো যা বললো আমি একটু বার্গেন করে দিয়ে নিলাম, পরে কনভার্ট করে দেখছি অনেকটাই বেশি নিয়েছে। এটা আমাদের, এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের হোমস্টেতে ঢোকার রাস্তা, একদম খরা বাজারের মধ্যে পুরো। এখন বিকেল হয়ে সন্ধে হচ্ছে আস্তে আস্তে, তো তাও বাজারের ভিড় কমেনি, সব সন্ধ্যের ভিড় বাড়ছে আস্তে আস্তে। সব রাস্তায় বসেছে বাজার নিয়ে, ফল সবজি নানান রকম জিনিস সব আছে, স্ট্রিট ফুডের দোকান আছে। আর এটা হচ্ছে মেন রোড সেখান থেকে। তো আমরা এখন যাবো হন কিয়েম লেক, এখানে হানয়তে। আমরা একটা গ্র্যাব অ্যাপ বুক করেছি, ওখান থেকে একটা ক্যাব আসছে, 2 মিনিটে দেখাচ্ছে, এখন বাজছে এখানে 5টা 15 লোকাল টাইম। তো সেই অ্যাপটা দিয়ে আমরা ক্যাবটা বুক করেছি সকালে, যেটা দিয়ে এয়ারপোর্ট থেকে বুক করেছিলাম। ওইটা এলে আমাদের চলে এসছে ক্যাব, চেপে পড়ি আমরা ক্যাবে। আগে দাঁড়ান, আমরা ক্যাবে চেপে গেছি, যাচ্ছি হন কিয়েম লেকের দিকে। সন্ধে হচ্ছে আস্তে আস্তে এখন, যদিও সূর্য ডোবেনি, কিন্তু রাস্তায় ট্রাফিক দেখুন, এই টাইমেও এত ট্রাফিক। আর বাইরে প্রচণ্ড গরম, দরদর করে ঘামছি আমরা সবাই। আমরা এই গ্র্যাব ক্যাবে করে হন কিয়েম লেকে এলাম। এটা আমাদের হোমস্টেটা থেকে এই 2 কিলোমিটারের মতন। তো খুব বেশি লাগলো না, পয়সা বেশি লাগেনি। আমরা আসলে প্রথমেই ওই এত হাজার এত লাখ বলছে দেখেই ঘাবড়ে যাচ্ছি। তারপর একটু কনভার্ট করে নিয়ে অ্যাপে, তখন দেখি যে না, মোটামুটি রিজনেবলই। তো আমাদের এই ডিস্টেন্সটা আসতে লাগলো 163 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, আর ওনাদের কারেন্সিতে মোটামুটি ওই 48,000-এর মতন, 48,000-এর মতন। সামনে লেকটা একটু ঘুরে দেখি এখন, আপনাদেরও দেখাচ্ছি। প্রচণ্ড গরম বাইরে। এটা হচ্ছে মেন হানয় স্কোয়ার বলতে পারেন, একদম খুব হ্যাপনিং জায়গা। চারিদিকে রেস্টুরেন্ট, বড় বড় বার, কেএফসিও রয়েছে দেখতে পাচ্ছি এখানে। এখানে মোটামুটি সন্ধ্যেবেলার দিকে সবাই হাঁটতে বেরিয়েছে এখন, লোকালসরা, ফরেনার্স যারা এসছে সবাই। ইভিনিং ওয়াকের জায়গা, ক্যাফে ট্যাফে আছে। দেখাচ্ছি আপনাদের লেকটা, দাঁড়ান। ইতিহাস মতে বলে, চীনের মিং রাজত্বের রাজাকে যুদ্ধে পরাজিত করার পর সম্রাট লে লই এই লেকে একদিন নৌকা বিহার করছিলেন। সেই সময় একটি সোনালি কচ্ছপ সেই জলে ভেসে ওঠে এবং তার কাছ থেকে সেই যুদ্ধের তলোয়ারটি চায়। পুরাণ মতে বলা আছে যে সেই তলোয়ার নাকি দিয়েছিল সেই কচ্ছপেরই প্রভু, দ্য ড্রাগন কিং। রাজা তাকে সেই তলোয়ারটি ফেরত দিয়ে দেয় এবং তারপর থেকেই এই লেকের নাম হয় হন কিয়েম লেক। রাজা নিজেই সেই নামটি রাখেন, দ্য হন কিয়েম লেক বা দ্য সোর্ড লেক।
আমরা এখন ওনকিএম লেকেই একটা ছোট আইল্যান্ড আছে, এটার মধ্যে একটা টেম্পল আছে পুরনো, এনগক সন টেম্পল বলে, সেটাতে এসেছি। 50,000 VND, মানে ভিয়েতনামিজ ডং টিকিট প্রাইস। ঋদ্ধির কোনো প্রাইস লাগলো না, আমার আর মমিতার লাগলো। তো আমরা জাস্ট টিকিটটা পারচেস করে এখন ঢুকলাম এই এন্ট্রান্সটা দিয়ে। এটা হচ্ছে ব্রিজ একটা, এই ব্রিজটা ক্রস করে আইল্যান্ডটা যেতে হয়। দেখাচ্ছি আপনাদের, আমার সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে ভিউটা। এনাদের আজকে মনে হচ্ছে কিছু একটা ইভেন্ট ছিল, খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে, আর একটু লোকেরও ভিড় হয়েছে, অনেক লাইট টাইটও লাগিয়েছে এখানে। এমনি লাইট দেয় সন্ধ্যেবেলা, খুব একটা ভালো লাইটের শো হয়, কিন্তু আজকে একটু বেশিই লাগিয়েছে মনে হচ্ছে দেখে। খুব সুন্দর করে ডেকোরেটও করেছে চারপাশটা। আমার পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে মেন টেম্পল কমপ্লেক্সটা, মানে আইল্যান্ডের মধ্যে যেটা আমরা টিকিট কেটে এলাম, এটা হচ্ছে মেন কমপ্লেক্সটা, মেন বিল্ডিংটা। এর ভেতরে দেখাচ্ছি আপনাদের কি আছে। ভাষা তো যা লেখা রয়েছে কিছু বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝলাম যে এটা এখানকার স্থানীয় লোকদের জন্যে খুবই পবিত্র স্থান একটা। সবাই প্রার্থনা করছে, নানান রকম মানত করছে। একটা গাছ রয়েছে, সেখানে সব একটা পোস্ট কার্ডের মতন লাল কাগজে সব লিখে লিখে ঝোলাচ্ছে। সেটা যার যা মানত আছে, যেটা পূরণ হবে তখন হয়তো খুলে দিয়ে যাবে, যেরকম আমরা গাছে দড়ি টড়ি বাঁধি সেরকম। একটা নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, এখানকার রিক্সায় যাচ্ছি। রিক্সাটা একটু অন্য ধরনের, এখানে পেছন থেকে বসে চালায় রিক্সাওয়ালারা। আমরা চেপেছি 3 জন। এখান থেকে আমরা যাচ্ছি সেন্ট জোসেফস ক্যাথিড্রাল। তো সেইটা বললো, প্রথমে বলেছিল 100,000, 100,000 বলেছিল, এখন লাস্টে 50,000-এ রাজি হয়েছে। এখন যাচ্ছি আমরা সেন্ট জোসেফস ক্যাথিড্রাল রিক্সা করে, এই ওনকিএম লেক থেকে। সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদের এক্সপিরিয়েন্স। একদম অন্যরকম অভিজ্ঞতা, এরকম প্রথমে কোথাও যাবিনি আমরা। হাতে টানা রিক্সা যেরকম আমাদের হয় কলকাতায়, খানিকটা ওরকম, কিন্তু ওরা প্যাডেল করাই। তো পেছন থেকে সে আমাদের আইসক্রিমওয়ালারা যেরকম নিয়ে যায় না, একদম, হ্যাঁ, বেকারি আইসক্রিমওয়ালারা যেরকমভাবে নিয়ে যায় পেছন থেকে প্যাডেল করে, সামনে বাক্সটা থাকে, ঠিক ওরকমই এখানে বাক্সর জায়গায় বসার জায়গাটা রয়েছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো রিক্সা রাইডটাতে। একটু বেশি পড়লো আমার মনে হচ্ছে রেটটা, কিন্তু তাও ঠিক আছে, একবার এক্সপিরিয়েন্স করার জন্যে ঠিকই আছে। তো আমরা এই মুহূর্তে এলাম সেন্ট জোসেফস ক্যাথিড্রালে। এই আমার পেছনে হচ্ছে সেন্ট জোসেফস ক্যাথিড্রাল, দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি আপনাদের, দেখি ভেতরে এখন অ্যালাউ করছে কি না ঢুকতে। সন্ধে হয়ে এসছে তো, যদি ঢুকতে দেয় তাহলে ভেতরে ঢুকেও ভেতরটা আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকুন আমাদের।
অসাধারণ লাগলো এক্সপিরিয়েন্সটা। আমি এরকম আগে কোনো দিন মানে চার্চে গেছি, একদম প্রেয়ারের টাইমে কোনো দিন যাইনি। এখন যে প্রেয়ারটা হচ্ছে, ইভেন ঋদ্ধি অবধি চুপ করে বসছিল এতক্ষণ কোনো আওয়াজ না করে। মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, এরকম আগে হয়নি কোনো দিন। ঋদ্ধি কেমন লাগে তোমার? হ্যাঁ, চুপ করে বসছিলে, খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা সত্যি। এই আমার পেছনে চার্চটা দেখতে পাচ্ছেন, এখন অন্ধকার হয়ে আসছে আর মেঘও করেছে, বৃষ্টি নামবে হয়তো এক্ষুনি, মেঘ ডাকছেও ইনফ্যাক্ট। চার্চটা এখন জানি না ছবিতে কতটা ভালো লাগছে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে, অল্প অল্প লাইট দেওয়া, খুব সুন্দর লাগছে, অন্ধকার হয়ে এসছে। আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে, এখন সন্ধে বাজছে 7টার মতন। ঋদ্ধিকে কিছু খাইয়ে দিই, আমরা অল্প কিছু খেয়ে নিই, তারপর প্ল্যান আছে আবার রাত্রিবেলা ডিনার করার একটু আগে বেরোবো, কিন্তু আমরা খেয়ে নেবো, ঋদ্ধিকে কি খাওয়াবো বুঝতে পারছি না। আমরা এই বেরোলাম একবার আমাদের হোমস্টে থেকে, ট্রেন স্ট্রিট যাবো বলে, এটা এখানে হানয়তে খুব ফেমাস, আপনারা সবাই দেখেছেন আশা করি। তো এখানে বিভিন্ন রকমের টাইমে ট্রেন আসে, সারাক্ষণ থাকে না অ্যাভেলেবেল ট্রেনটা। এটা আগে ট্যুরিস্টদের জন্য সবসময় খোলা থাকতো, কিন্তু এখন যেহেতু মানে খুব ভিড় হয়ে যায় আর খুব রিস্কি ব্যাপারটা, সরু একটা গলির মধ্যে দিয়ে ট্রেনটা যায়, তো পুলিশ নিয়ম করে দিয়েছে যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে যদি ইনভিটেশন থাকে তাহলেই অ্যালাউ করে ভেতরে। তো এটা অনেকেই আমি দেখেছি ভিডিও করেছে, কিন্তু আমি কোথাও এই ইনফরমেশনটা পাইনি। এটা আপনারা যদি আসেন যে কোনো একটা ক্যাফেতে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন, বা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তাদের ফেসবুক পেজ আছে বা ওয়েবসাইট আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনি রিকোয়েস্ট করে একটা রিকুয়েশন করে রাখবেন, বা ওরা ইনভিটেশন পাঠাবে, তারপরে আপনি একবার কথা বলে নিলে যে আমি যেতে চাই এরকম টাইমে, কী টাইমে ট্রেন আছে সব ওরা বলে দেয়। ওরা আপনার জন্য বসার সিটও রেখে দেবে তার জন্য ওদের রেস্টুরেন্টে। আর পিক আপ পয়েন্ট যেটা আছে, এখান থেকে ট্রেন লাইনটা স্টার্ট হয়, ওইখান থেকে এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে যদি কেউ না এসে পিক আপ করে, আপনি কিন্তু নিজে ঢুকতে পারবেন না। এই ব্যাপারটা জেনে নিন সবাই ভালো করে, এটা অনেকেই জানে না, আমিও জানতাম না, ইনফ্যাক্ট আমিও অনেক রিসার্চ করে তারপর জেনেছি জিনিসটা। তো এটা একটা ইনফরমেশান বলার আমার মনে হলো দরকার, আবার জেনে রাখাটা দরকার, তাই জন্য জানালাম। তো যাই আপাতত ট্রেন স্ট্রিটে, 9:15-তে ট্রেন আছে, এখন অলরেডি 8:57 বেজে গেছে। আমাদের হোমস্টে থেকে এই 800 মিটারের মতো ডিস্টেন্স, আমরা হেঁটেই যাচ্ছি, দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কি না। যদি ট্রেনটা একটু লেট করে তাহলে ভালো হয়। আমাদের প্ল্যান আছে ওখানেই আমরা ডিনার করে তারপরে ফিরবো, দেখা যাক যাই। আমরা অলমোস্ট চলে এসেছি ট্রেন স্ট্রিটের মুখটায়, আর 160 মিটার দেখাচ্ছে। প্রচণ্ড হিউমিডিটি, এত ঘাম হচ্ছে, বাপরে বাপ। আমাদের দেরি হয়ে গেছিলো বলে ঋদ্ধিকে কোলে নিয়ে মোটামুটি দৌড়ে এলাম প্রায়, এখন নামিয়েছি আর পাচ্ছি না, প্রচণ্ড গরম, বাপরে বাপ। তাও রোদটা পড়ার পর গরমটা কম লাগছে, কিন্তু ঘাম অসম্ভব হচ্ছে, এত হিউমিডিটি। রাস্তাটা দেখুন একবার, একদম ওয়েল ডেকোরেটেড, পুরো পুরো মনে হচ্ছে ফেস্টিভ মুড কোনো চলছে, কিন্তু এটা 12 মাসই এদের থাকে এখানে। যাই ট্রেন স্ট্রিটের মুখটাতে, ট্রেন স্ট্রিটের মুখটায় যাই, গিয়ে আমাদের যাকে বুক করেছি যেই রেস্টুরেন্টকে, ওই ওনারকে ফোন করি, উনি আমাদের আসবেন, পিক আপ করে নিয়ে যাবেন, বললেন ওই পয়েন্টে দাঁড়াতে গিয়ে। সঙ্গে থাকুন আমাদের। আমরা পৌঁছে গেছি ফাইনালি ট্রেন স্ট্রিটে। আমাদের রেস্টুরেন্টটার নাম হচ্ছে 28 ট্রেন স্ট্রিট, চলে এসেছি। এই আমাদের টেবিল বুক করা, আর এই হচ্ছে রেল লাইন, এখানে রেল লাইন, আর আমরা এখানে বসবো। এই যে আসছেন একজন। তোর এই বয়সের কি কি অভিজ্ঞতা হবে রে? ট্রেন আসছে আমার পেছনে, সবাই দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য।
একটা অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে আমাদের, আর সাথে আপনাদেরও। বৃষ্টির অবস্থাটা দেখুন একবার। অসাধারণ একটা অভিজ্ঞতা, ওয়ান্স ইন এ লাইফ টাইমের মতো। কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভয় ছিল, ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? ভয় করছিল একজন কে হাসছিল? হ্যাঁ, কে হাসছিল? জানাবেন আপনাদের কেমন লাগলো অভিজ্ঞতাটা। আমার মনে হয় না কোনো বাঙালি ব্লগার আজ অব্দি এটা কভার করেছে বলে, আমি অন্তত দেখিনি। আপনারা যদি দেখে থাকেন জানাবেন। আর এই অভিজ্ঞতাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। এটা আমাদের সোভেনিয়ার। এটা এরা যারা করে, যেটা এখান থেকে যে রেস্টুরেন্টগুলো আপনি আসবেন বা ক্যাফেতে আসবেন, সেখান থেকে আপনি বিয়ার বা কোল্ড ড্রিঙ্ক যাই নেন না কেন, ওরা সেই ক্যাবগুলো এখানে রেল লাইনে রেখে দেয়, আর তার উপর দিয়ে ট্রেন যায়, আর এটা আপনি অ্যাজ এ সোভেনিয়ার নিয়ে যেতে পারবেন বাড়ি। তো আমাদেরও হয়েছে, আমাদেরও দিয়েছে। তো এই আমাদের খাবার চলে এসছে। আমরা এগ নুডলস স্যুপ অর্ডার করেছিলাম 2টো, আর রিদ্ধির জন্যে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, এগ ফ্রাইড রাইস। তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আগে খাবারের টেস্টটা বলছি খেয়ে কেমন। খাবারটা কেমন? স্পাইসি বেশি? না, স্পাইসি না, ঠিক আছে, একটু অন্য রকমের নুডলস। আমরা এগ নুডল স্যুপ নিয়েছিলাম আমি আর মৌমিতা, আর রিদ্ধির জন্য ফ্রাইড রাইস নিয়েছিলাম, কিন্তু রিদ্ধি খেলো না, হয়তো চালটা পছন্দ হচ্ছে না বা খাওয়ার ইচ্ছে নেই এখন। ও আসলে সন্ধেবেলা একটা নুডলস খেয়েছে, রুমে বানিয়ে দিয়েছিলাম ওকে, তো সেই নুডলসটা খেয়েছে। তো এখনও কিছু খাচ্ছে না, যা খাবারটা প্যাক করে নিই, রুমে গিয়ে যদি খায় তাহলে খাইয়ে দেবো ওকে। আরেকটা ট্রেন আসছে আমাদের, খেতে খেতে আমাদের বললো এই সাইডে এসে দাঁড়ান, আরেকটা ট্রেন আসছে, ট্রেনটা চলে যাক। ইঞ্জিন ছিল, তাই জন্যে এটা টাইম অ্যাকচুয়ালি নয়, কারণ কি আমি দেখেছিলাম টাইমগুলো, 9:15 করে আবার 11টার সময় ট্রেন আছে, তার আগে কোনো ট্রেন ছিল না। এটা ইঞ্জিন ক্রস করলো একটা। যাই হোক, দেখতে পেলাম দুটো আমরা হোমস্টেতে। এখন বাজে 10:30টার মতন, না 10:30টার মতন বাজে। তো আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই ছিল, যেরকম বলেছিলাম ট্রেন স্ট্রিটটা, দারুণ এনজয় করলাম। খাবারটাও খুব ভালো ছিল। আমরা এগ নুডল স্যুপ নিয়েছিলাম, আর রিদ্ধির জন্য ফ্রাইড রাইস, কিন্তু রিদ্ধি খায়নি অ্যাজ ইউজুয়াল, ও বাড়ি এসে খেলো। একটুখানি রাইস নিয়ে এসেছিলাম প্যাক করে, ওটা অল্প খেলো, আর ওটস খেয়ে নিয়েছে, ওটসটা খেতে ভালোবাসে। তো আপাতত আজকের দিনটা আমরা ভালোই কাটালাম ওভারঅল। গরমটা একটু কষ্ট দিয়েছে, একটু না ভালোই কষ্ট দিয়েছে, খুব ঘেমেছি, অনেক দিন পর এত ঘামলাম। আর আপাতত এখন আর কোনো প্ল্যান নেই, শোবো এবার, খুব টায়ার্ড। কাল রাত থেকে আমরা খুব একটা ভালো করে ঘুমাইনি, ফ্লাইটেও ঘুম হয়নি, এসেও ঘন্টা 2-1 মতো শুয়েছিলাম বাড়িতে, কিন্তু খুব একটা ঘুম হয়নি ভালোভাবে। রিদ্ধি ঘুমিয়েছে ভালো করে, কিন্তু ও এখনও আবার খুব টায়ার্ড, এতটা হেঁটে গেছে, আবার হেঁটে এসেছে, তো আর পারছে না, শুয়ে পড়েছে খেয়ে দে। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। এই পর্বটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আপনারা কেউ লাইকও করছেন না, ভিডিওগুলো আমি দেখি ভিউ হয় যেটুকু হয়, তাতেও লাইক সেরকম আসে না। তো আপনারা প্লিজ একটু লাইক করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আশা করছি এই সিরিজটা সবার ভালো লাগছে, আমাকে কমেন্টে জানাতে থাকবেন কেমন লাগছে সিরিজটা।
তাহলে আমরা পরবর্তী সিরিজগুলোতে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো যে জায়গাগুলো ভুল হচ্ছে বা আমাদের খামতি রয়েছে। ভালো থাকবেন সবাই। আজকের মতো গুড নাইট ফ্রম ভিয়েতনাম। কালকে আমাদের একটা নতুন এপিসোড স্টার্ট হবে। কালকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা কালকেই বলবো। কালকে নতুন এপিসোড যখন স্টার্ট করবো কালকেই বলবো। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে তাহলে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।